দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনাদের সঙ্গে আছেন মাহফুজ মিশা। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বিশেষ করে 5 আগস্টের পর থেকে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের যে টানাপোড়েন তা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে এবং বাংলাদেশ আজকে কলকাতা এবং আসাম থেকে বাংলাদেশের যে দায়িত্বরত হাই কমিশনার বা সহকারী রাষ্ট্রদূত ডেপুটি হাই কমিশনার তাদেরকে উইথড্র করেছে এবং অনির্দিষ্টকালের জন্য সেটি করেছে। ফলে এই অবস্থায় 9 তারিখ, এই মাসের 9 তারিখে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন ফরেন অফিস কনসালটেশনে। বাংলাদেশ সরকার বিশ্বাস করতে চায় সেই আলোচনার মধ্য দিয়ে হয়তো সমাধানের একটি রাস্তা বের হবে। প্রফেসর ইউনূস বিভিন্ন রাজনৈতিক দল ছাত্রদের সঙ্গে বৈঠকের পর ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে তিনি একটি বিষয়ে জানতে চেয়েছেন যে তাৎক্ষণিকভাবে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো কিভাবে সমাধান করবেন। আমরা প্রফেসর ইউনূসের সেই রাস্তাটি নিয়ে কথা বলতে চাই। আমরা আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি সমাধান কোন পথে। আপনার সঙ্গে আছে আমি মাহফুজ মিশা, আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল। মাসুদ ভাই স্বাগত আপনাকে। আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। উমামা আপনাকেও স্বাগত। আশা করছি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মাসুদ ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই ঐক্য শব্দটা নিয়ে ইদানিং অনেক কথাবার্তা হচ্ছে। 5 আগস্ট পর্যন্ত একটা ইস্পাট কঠিন দৃঢ় ঐক্য ছিল, সেই ঐক্য মাঝে মাঝে মনে হচ্ছে থাকছে না। যখন থাকছে না তখন কিছু একটা উপাদান যুক্ত হচ্ছে। কখনো শেখ হাসিনার অডিও আসছে, অথবা ভারত একটা অপকর্ম করছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকির মতো কাজ, আমাদের কূটনৈতিক স্থাপনা সেখানে হামলা করছে, তারপরে আবার আমরা ঐক্যবদ্ধ হচ্ছে। আবার মনে হচ্ছে সেই ঘটনাটা থেমে গেলে ঐক্যটা ছুটে যাচ্ছে। উমামা এখানে আছেন। উমামার কয়েকদিন আগে যখন 3 কলেজের গণ্ডগোল, তখন সর্বদলীয় সব ছাত্র সংগঠন একসঙ্গে বসে তারা একটা সংহতি সপ্তাহ পালন করলেন। তারপর আজকে আবার যখন তারা একই ইস্যুতে সমাপনী শেষে বসতে গেলেন, তখন আবার ছাত্র দল এবং বাম দলগুলো সেখানে সাড়া দেয়নি। আমাদের এই যে ঐক্য নিয়ে অনৈক্যের সুর, সেটাও কি অনেক সুযোগ সুবিধা করে দিচ্ছে, বিশেষ করে প্রতিবেশী যখন ভারতের মতো একটি বড় দেশ? দেখেন, এটা তো মানে এইবারে যে ঘটনাকে নিয়ে আলোচনাগুলি হচ্ছে এত কিছু, এটার পেছনে এটার কারণ। যেমন ধরেন, আমি গত 2-3 দিন ধরে আমি খুব খেয়াল করছিলাম যে ভারত এমনটি করছে কেন। এর পেছনে কিন্তু ভারতের কিছু অভ্যন্তরীণ রাজনীতি আছে। একদম। আমি যদি সময় জানতে ওটা একটু আমি বলতে পারি যে অভ্যন্তরীণ রাজনীতিটা কি। ওদের রাজনীতি হলো, আমাদের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত হলো আপনার পশ্চিমবঙ্গে ভারতের কেন্দ্রীয় যে সরকারের যে দল বিজেপি, তারা মোটেই সুবিধা করতে পারে না। কেন পারে না? না পারার কারণ হলো ওখানে প্রায় 27% ভোট হলো মুসলমান। এই মুসলমান ভোট তারা একটাও পায় না। বাকি যে 73% ভোট থাকে, সেই ভোটটা 3 ভাগ হয়ে যায়। 3 ভাগের মধ্যে তারা হয়তো মনে করেন ওই আউট অফ 75%, সেখানে হয়তো তারা হয়তো 50 পাওয়ার মতো তারা পায়, 50 অথবা মনে করেন 60% পায়। ওই 60% পায়, সেটা কিন্তু তেমন কোনো ভোট না। ধরেন আপনার সেটা হয়তো ম্যাক্সিমাম ধরেন আপনার সব মিলে 38% ভোট তারা পায় সব মিলিয়ে। আর ওদিকে হয় কি, 27টা তারা পেয়ে আছে তৃণমূল কংগ্রেস। তার সঙ্গে যদি মানে 15 যোগ হয় তাহলে তারা জিতে যায়, যেটি হয়েছে। তো বিজেপি সারা ইন্ডিয়াতে এই ফর্মুলাটাই করে। তারা মুসলমানদেরকে বাদ রাখে, বাকি হিন্দুদের ভোট সে একত্র পায়। এখন পশ্চিমবঙ্গে সেই হিন্দুদেরকে একত্র করতে পারছে না, কারণ এখান থেকে কিছু হিন্দু চলে যাচ্ছে তৃণমূলে, কিছু যাচ্ছে বামফ্রন্টে, কিছু যাচ্ছে কংগ্রেসে। কাজে ওনারা এই সুবিধাটা করতে পারছে না। এখন ওনারা একটা চান্স পেয়েছে যে আমাদের এখানে সংখ্যালঘু আক্রমণ হচ্ছে, সংখ্যালঘুরা নিরাপত্তাহীন হচ্ছে, এই হুজুগটা তুলে ওই হিন্দুদেরকে একত্র করার। এটা আরও বেশি সুযোগ এই কারণে যে আমাদের এখানকার হিন্দু আর পশ্চিমবঙ্গের হিন্দু এরা কিন্তু সবাই মোটামুটি আত্মীয় স্বজন। হ্যাঁ, একই রকম, বুঝছেন না? তারা কিন্তু এদের পেইন হলে, এখানে যখন আক্রমণ হয়, ওরা কিন্তু এই পেইনটা অনুভব করে। এরকম একটা আবহাওয়া তারা তৈরি করার চেষ্টা করছে যে তোমাদের আত্মীয়রা কিন্তু ওখানে মার খাচ্ছে, কাজে তোমাদের ঐক্যবদ্ধ হতে হবে মুসলমানদের বিরুদ্ধে, এবং এটা হিন্দুত্ববাদী শাসন এখানে আসতে হবে। এই কারণে ওনারা কিন্তু এটা কন্টিনিউ করতেছে। এবং এক পর্যায়ে যে তৃণমূল লক্ষ্য করতেছে, আরে আমার তো হিন্দু চলে যাচ্ছে, আমাকে ওই লাইনে যাইতে হবে। এই জন্য মমতা ব্যানার্জি সেও বলতেছে। এখন এটা কম্পিটিশন শুরু হয়েছে। এখন এই যে শুভেন্দু অধিকারী, আপনার বিজেপির যে পশ্চিমবঙ্গের, সে বেনাপোল চলে আসছে। বেনাপোল চলে এসে বলতেছে আলু রপ্তানি বন্ধ করতে হবে। 3 দিন সময় দিলাম, 3 দিন পরে আমরা কিচ্ছু আর এখানে হুমকি দিয়েছে সব ধরনের বাণিজ্য। এখন কোশ্চেনটা হলো, এখান থেকে যে রপ্তানিটা হচ্ছে, এই রপ্তানি কি পশ্চিমবঙ্গ করতেছে? নো, সেন্ট্রাল গভর্নমেন্ট করতেছে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট তো তোমার লোক, তাকে বলো তোমার বেনাপোলে আসতে হয় কেন?
আর দরকার নেই তো। তাহলে সে বেনাপোলে আসছে কি লোকগুলিকে দেখানোর জন্য, এই হিন্দুদেরকে দেখানোর জন্য, সিম্পল তাদের একটা পলিটিক্স। আচ্ছা, তাদের আরেকটা পলিটিক্স আছে। আরেকটা পলিটিক্স হলো প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ তাদের খুবই অনুগত ছিল। শেখ হাসিনা তাদের কিছু একটা না চাইতেই সব দিয়ে দিত। এই যে শর্তহীন আনুগত্য, সে তো এটা এখন আর পাচ্ছে না। এটা যদি হারাইয়া যায় তাহলে সে একটু বেদনার্থ তো হবেই। ধরেন আপনার বাসার খুব প্রিয় ভৃত্যটা সে হঠাৎ করে বাড়ির থেকে মনে করেন হারাই গেল, আপনার মন খারাপ হবে না? অবশ্যই। আপনি তো এরকম অনুগত ভৃত্য পাবেন না। তো এই জন্য তার একটু মন খারাপ, সে আবার চেষ্টা করতেছে একে নাকি কোনোভাবে আবার পুনঃস্থাপিত করা যায়। সে বাংলাদেশের আগেও বাংলাদেশের মানুষের সাইকোলজিটা বোঝার চেষ্টা করে নাই, এখনও করছে না। কিন্তু এই পুনঃস্থাপন প্রচেষ্টাতে তাদেরকে আরও বেশি দূরে মানে সরাই দেবে এই দেশের মানুষের মন থেকে, এটা উপলব্ধি করার ক্ষমতা তাদের নাই, অথবা কেন তারা চাচ্ছে না আমি জানি না। এই দুটার সম্মিলিত প্রয়াস, এবং সেই দলের যারা অনুসারী তারাও কিন্তু এখন এটা আমার কাছে খুব বিস্ময়কর ঠেকছে। যেমন আমি দুটো জিনিস আমার কাছে বিস্ময়কর ঠেকছে। একটা হলো যে আওয়ামী লীগ এই যে আমাদের এখানে যে মনে করেন হিন্দুত্ব নিয়ে যে ইন্ডিয়ান যে প্রচারণাগুলি চলছে, আমাদের এখানে যে হুজুগ চলছে, এবং আমাদের দেশে যে নিরাপত্তা হুমকির মুখে পড়ে যাচ্ছে ক্রমাগত, এই বিষয়টা আওয়ামী লীগ কি এনজয় করছে? এটা আমি বুঝতে পারছি না। প্রতিবাদ তো করে নাই না, আমি ওদের ঠিক আছে, ওরা কেউ বাইরে আসতে পারে না, মানলাম। শেখ হাসিনা নাই, অন্য অন্য নেতৃবৃন্দ নাই, তাদের চুরি চামারির কোনো শেষ নাই। তারা হয়তো ভেবেছে এই সময় গেলে পরে পাবলিকে মাইকটার খাইতে হবে, এই জন্য তারা হয়তো কিছু আসে টাসে না। এটাই মেনে নিলাম যে আওয়ামী লীগ তারা সরাসরি আসতে পারছে না। কিন্তু আওয়ামী লীগকে এই দেশের মানুষকে আসলেই তাদের কোনো প্রয়োজন নাই। যদি থাকতো তাহলে আপনি বলেন অন্য কিছু না হোক, তাদের তো সোশ্যাল মিডিয়া আছে, তাদের তো ফেসবুক পেজ আছে, তাদের তো ওয়েবসাইট আছে, তারা তো ওখানেও তো তোমাকে বলতে পারতো, ওখানে তো বলতে পারতো এই কাজগুলি ভারতের মিডিয়াগুলি ঠিক করছে না, এই সমস্ত মানে মিথ্যা প্রোপাগান্ডা চালানো ঠিক হচ্ছে না, বলতে পারতো। তারা বলছে না। তার মানে কি তারা আসলে এটাকে সাপোর্ট করছে। এবং এই যে সাপোর্ট করার মানসিকতাটা, তাহলে আপনি এখানে কীভাবে করে আশা করেন? আমাদের দেশে তো অনেক আওয়ামী লীগের সাপোর্টার আছে। এখন তারা যদি তাদেরকেও বুঝায় না এটা ঠিকই হচ্ছে, আপনি বলছেন যে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, তো ওইখানে হিন্দু নাই, আওয়ামী লীগের মানে লোকজন নাই, ওরা তো দেখছে হচ্ছে না, তো কীভাবে বলেন আপনি? এখন এটা কি বলবেন ভাই? আমরা আপনি জাতীয় স্বার্থের মধ্যে থাকতে চাই না। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শফিকুল আলম, প্রধান উপদেষ্টা প্রেস সচিব। শফিক, আপনাকেও স্বাগত। আমরা কথা বলছিলাম প্রধান উপদেষ্টা ধারাবাহিক বৈঠক করছেন, বিশেষ করে ভারতের সঙ্গে টানাপোড়েনের পর রাজনৈতিক নেতৃবৃন্দ, তারপর আজকে ধর্মীয় নেতৃবৃন্দ, এবং সেখানে তিনি সমাধানের জন্য সবার পরামর্শ চেয়েছেন। আমরা শিরোনাম করেছি সমাধান কোন পথে। আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি বারবারই বলছেন ভারতীয় সাংবাদিকরা এখানে আসেন, আপনারা দেখে যান, দূরত্ব তো বেশি না, অর্থনীতি কেউ না, কিন্তু তারা সেটি আসছেন না কারণ তাদের বিষয়টা মাসুদ কামাল যেভাবে ব্যাখ্যা করছিলেন যে এটা একটা প্রিডিসাইডেড বা এটা হয়তো বা পরিকল্পিত। কিন্তু কেন আমরা ওয়েস্টার্ন সাংবাদিকদেরকে আমাদের উদ্যোগে এনে, আপনি নিশ্চয়ই ব্রিটেনের স্টেটমেন্টগুলো খেয়াল করছেন, সেই জায়গাটায় ভারতীয়দের আন্তর্জাতিক মিডিয়া, তাদের উপস্থিতি, তাদের কমিউনিটি অনেক বড়, ফলে সেখানেও আমরা একটা সাংঘাতিক রকমের ডিসইনফরমেশনের শিকার হচ্ছি বাংলাদেশে। না, ওয়েস্টার্ন মিডিয়ার ক্ষেত্রে আসলে আপনি যেটা বলছেন সেটা ঠিক না। ওয়েস্টার্ন মিডিয়া, আল জাজিরা, বিবিসি, অন্যান্য গার্ডিয়ান, এরা সবাই কিন্তু রিপোর্ট করছে, তাদের রিপোর্টে কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে। আমাদের যেটা সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে পুরো জিনিসটা এটা একটা অর্কেস্ট্রেটেড প্ল্যান, এবং যেই লোকটা আসলে ইয়ের কমন্সে যিনি ভাষণ দিচ্ছেন বা ইউএস এর সিনেটে যিনি ভাষণ দিচ্ছেন, এদেরকে আসলে আপনি ইমাজিনও করতে পারবেন না হিন্দু আমেরিকান গ্রুপ বা হিন্দু ব্রিটিশ গ্রুপরা কত ভয়াবহ রকমের ওদের ডিপ পকেট আছে। তো তারা এই যে এই অর্কেস্ট্রেশন প্ল্যানটা ওরা করেন। তো ওরা ওনাদের যেগুলো কনস্টিটিউয়েন্সি যেগুলো হচ্ছেন যাদেরকে ওনারা লবি করে ইনফ্লুয়েন্স করতে পারেন, তাদেরকে দিয়ে এই আলাপগুলো জারি করছেন। আমরা ওয়েস্টার্ন সাংবাদিক সবাইকে এনেছি, সবার সাথে আমরা মিট করছি। আমি গত 4 দিনে আমার মনে হয় 15-16টা ইন্ডিয়ান আউটলেটের সাথে কথা বলছি, ওয়েস্টার্ন সবার সাথে, এভরি নাম্বার নিয়ে আমরা কথা বলছি। কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি মুখ বধির হয়ে থাকেন, আপনি যদি কানটা বন্ধ করে রাখেন, আমি চোখটা যদি বন্ধ রাখেন, আমি মনে হচ্ছে যে আমি ওয়ালের সাথে কথা বলছি। আমাকে যে এরা মাঝে মধ্যে অনেকে আছে যে মুখে বলতে পারে না, কোশ্চেন পাঠিয়ে দেয়। আপনি যদি কোশ্চেন যদি দেখেন, তারা বলে যে এখানে আছে আপনাদের এখানে যে তালেবান হয়ে গেছে, এটা আসলে কতদিন চলবে। মানে
তালেবান হয়ে গেছে সেটা ওরা ডিসাইড করেই ফেলছে যে। তারপরে একজন আমাকে বলছে যে বাংলাদেশের অবস্থা 1938 সালে জার্মানিতে যে অবস্থা হয়েছিল ঠিক সেই অবস্থা। কত বড় ভয়াবহ একটা বিষয়, ঠিক না? মানে আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের যে অবস্থা হয়েছিল 1938-এ আপনি তার সাথে তুলনা করছেন। এটা তো এক ধরনের সত্যিকার অর্থে তারাই হয়েছে কি, ইন্ডিয়ান মিডিয়াগুলো এই ইনফরমেশন এরা আগে এটা কিন্তু অনেকের ক্ষেত্রে করেছে। এতকাল 15-16 বছর ওদের একটা প্রক্সি ছিল, হ্যাঁ, ওদের একটা পাপেট ছিল। সেই পাপেটের জন্য ওরা এই কাজগুলো, এই ডার্টি কাজগুলো করতো না ইন্ডিয়ান মিডিয়া। এখন যেহেতু পাপেটটা নাই, পাপেটটা পালিয়ে ওই পারে চলে গেছে, এখন সে সমস্ত তার শক্তি নিয়ে নেমেছে যে সে বাংলাদেশে ইয়ে করবে। কিন্তু একটা জিনিস এরা ভুল ভেবেছিল, সেটা হচ্ছে যে এটা করে আমাদের সোসাইটিতে একটা ডিভিশন আনতে পারবে, সেটা তারা পারে নাই। যেটা হচ্ছে, যেটা মাসুদ ভাইয়ের কথা, এতে যেটা হচ্ছে যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের প্রতি মানুষের কারো সিম্প্যাথি ছিল, সেটাও আসলে কবরস্থ হবে। মাসুদ ভাই এটাও বলছিলেন যে ভারত কি কোনোভাবে এরকম প্ল্যান করতে পারে শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনা? আমরা যদি ঘটনাক্রম খেয়াল করি, 75-এর ওই নৃশংস ঘটনার পরেও কিন্তু শেখ হাসিনার সশরীরে ফিরতে 6-7 বছর লেগেছিল। তখন তো উনি ভিকটিম ছিলেন, এবার তো উনি ভিকটিম, এবার তো উনি রেসপন্সিবল, মানে এবার তো উনি অপরাধ করে গেছেন। ফলে এইটা কি একটু বেশি উচ্চাভিলাষী পরিকল্পনা মনে হয়? না, আমি এটা হচ্ছে যে আপনি বসে বসে দিবান্বিত স্বপ্ন দেখার মতো, মানে এটা পুরো বাংলাদেশের তো এমন না যে এই ঘটনাটা ঘটেছে ঢাকার একটা খুব ছোট একটা বিদ্রোহ হয়েছে, বিদ্রোহ হওয়ার ফলে উনি নিজের সিকিউরিটির জন্য চলে গেলেন, আবার উনি ফিরে আসবেন, সেটা তো না। পুরো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই রিভোল্টটা হয়েছে। হাসিনার এগেনস্টে এমন কেউ নেই, এবং এমন না যে শুধুমাত্র স্টুডেন্টরা করেছে, প্রত্যেকটা জনগোষ্ঠী এখানে নেমেছে। আপনি শুধু কি স্টুডেন্টরা নেমেছে, আপনি 1990 সালের আপনি আন্দোলনটা দেখেন। 1990 সালের আন্দোলনটা কোথায় হয়েছে? আপনার হয়েছে টিএসসি-কে ঘিরে যে ঢাকা ইউনিভার্সিটির রোডগুলো বা মতিঝিলের শাপলার যে আশেপাশে, 0 পয়েন্টের আশেপাশে, আর কোথাও মিছিল হয়েছে? আর এইবার দেখেন 200-300টা ইউনিভার্সিটির প্রত্যেকটা জায়গায় আন্দোলন হয়েছে, প্রত্যেকটার ওয়ালে স্টুডেন্টরা লিখে দিয়েছে কোন বাংলাদেশ তারা চায়। ওখানে দিনমজুর আছে, হিন্দু জনগোষ্ঠীর 9 জন মারা গেছেন। এটা তো না, মানে এটা আমি যেটা অবাক হয়ে যাই যে মানে এত বড় একটা অভূতপূর্ব একটা বিদ্রোহ হলো, এত বড় একটা গণজাগরণ হলো, এত বড় একটা গণ অভ্যুত্থান হলো বা রেভুলেশন হলো, ওরা ওইটাকে বাদ দিয়ে তাদের চিন্তা হচ্ছে যে হাসিনার ব্যাপারে কি করা যায়, বা এইখানে যে এই বিদ্রোহ পরবর্তীতে যে কয়জন মারা গেছেন সেগুলোর ব্যাপারে তাদের মানে যে আশঙ্কা বা যেই ধরনের ফিয়ার রয়েছে। কিন্তু আপনি দেখেন এই জায়গাটাও আমাদের সোসাইটি অসম্ভব রকমের ধৈর্য ধারণ করে, সহনশীলতাও দেখিয়েছে। আপনি ওবায়দুল কাদের কি বলেছিল যে লাখ লাখ লোক মারা যাবে, সেখানে 100-200 লোক মারা গেছে, 100-200-কে একটা লোকও মৃত্যু হোক এটা আমরা চাই না। কিন্তু আমাদের সোসাইটির সবাই, আমাদের সোসাইটির যারা পলিটিক্যাল পার্টি, আমাদের সোসাইটাল লিডার, আমাদের স্টুডেন্টরা সবাই মিলে আমরা একতাবদ্ধ হয়ে আমরা এই ব্লাডশেডের থেকে ফিরে আসতে পারছি। ওমামা, আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে এই ঐক্য একটা ভয়ঙ্কর রকমের শক্তিশালী ঐক্য ছিল, এবং সম্ভবত ভারতের সঙ্গে আমরা আমাদের কূটনৈতিক লেভেলে এরকম প্রতিবাদপত্র, ইন্ডিয়ান হাই কমিশনারকে সামন্ড করা, ইন্ডিয়ার সঙ্গে এই টোনে কথা বলা, সেটাও আমরা দেখিনি। আবার যেই এই ঘটনাটা শুরু হলো ভারতের সঙ্গে, তারপর আবার আমরা ঐক্যবদ্ধ হলাম। আপনারা যারা আমাদের ছাত্র শক্তি, যারা এই আন্দোলনের মূল রূপকার বা বাস্তবায়নকারী আমরা বলি, তারা আসলে আজকের মিটিংটাই কেন ঐক্যবদ্ধ হতে পারলেন না? কোথাও আবার কি কোনো সংকট হচ্ছে? আজকের মিটিংয়ে কেন ছাত্র দল আসলো না, কেন বাম সংগঠনগুলো আসলো না? তারা কি ব্যাখ্যা দিচ্ছে? আমরা তো আমাদের জায়গা থেকে সবাইকে ইনভাইট করেছি। ভারতের প্রসঙ্গটা আসলে এমন যে বাংলাদেশের প্রতিটা জনগণই কিন্তু সামহাও ভারতের যে ফরেন পলিসি, বাংলাদেশের প্রতি সে একটা যে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি থেকে যে বাংলাদেশকে দেখে, এটা বাংলাদেশের সকল জনগণের জন্য কিন্তু একটা অপমানজনক। তো যতবারই হচ্ছে ভারত কোয়েশ্চেন বাংলাদেশে আসে, ততবারই কিন্তু এখানে বাংলাদেশের জনগণ ইউনাইট হয়ে যায় নানান ফর্মে। এখন সেটা কিন্তু আমাদের যত সংগঠন আছে তারা কিন্তু তাদের মতো করে এখানে প্রতিবাদ জানিয়েছে, মাঠে মোবিলাইজড হয়েছে, এবং শুধুমাত্র বাংলাদেশের জনগণ যে আসলে ভিতর থেকে ঐক্যবদ্ধ, এবং এটা শুধুমাত্র পলিটিক্যাল পার্টিগুলোর কিছু ঐক্য বিষয়টা এমন না, এটা হচ্ছে জনগণের একটা ঐক্য আছে।
এখন আমাদের ছাত্রদের পক্ষ থেকে আমাদের এখানে একটা চেষ্টা আছে যাতে সকল রাজনৈতিক সংগঠন যারা আছে তারা যাতে আমরা একটা জায়গায় আসতে পারি, যে কোনো ধরনের একটা ক্রাইসিস মোমেন্টে আমরা যাতে একসাথে মুভ করতে পারি, সেজন্য তো আমাদের চিন্তার আসলে একটা মিল দরকার। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা গত সপ্তাহে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ এটা ঘোষণা করেছিলাম এবং পালনও হয়েছে। প্রত্যেকটা ছাত্র সংগঠনও কিন্তু সেটার তাদের মতো করে এটা পালন করার চেষ্টা করেছে। তবে গত পরশু দিনের যে ইয়েটা, আমরা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে চাই এবং এই ভিজিটটাকে কেন্দ্র করে বাংলাদেশের যে মিডিয়াগুলো, আমরা যখন ভিতরে যাচ্ছিলাম তখন আমরা জানতাম না যে এটা আসলে কি ফর্মে বাইরে প্রকাশিত হচ্ছে। ইট ওয়াজ এন ইনফর্মাল মিটিং, বাট আমরা যখন বাইরে মিডিয়ার সাথে কথা বলতে যাই তখন তারা আমাদেরকে অলনে সাইন জিজ্ঞেস করে ছাত্র সংগঠনগুলো তো আসার কথা, অন্যরা আসলো না কেন, এবং আমরা তখন বুঝতে পারিনি যে কারণ আমরা তো ছাত্র সংগঠন আসার কথা এটা আমরা জানতাম না, পার্সোনালি আমরা জানতাম না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হ্যাঁ, পরে আমরা গতকালকে কিন্তু দিয়েছি, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে এখানে আসলে এক ধরনের বলা যায় মিস ইনফরমেশন বা এক ধরনের একটা মিসকমিউনিকেশন ক্রিয়েট হয়েছে, যার কারণে সকল ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা তারা কিছুটা হয়তো মনক্ষুণ্ণ হয়েছে। এবং আমি পার্সোনালি যখন গতকালকে মিটিং এর জন্য আমরা সকল ছাত্র সংগঠনগুলোর সাথে কথা বলার চেষ্টা করেছি, আপনারা আসেন, আমরা একসাথে একত্রিত হই, এবং এটা আসলে বর্তমান সময়ের জন্য অনেক বেশি দরকার। আমি যেটা এই ব্যাপারে একটা পার্সোনালি বলা দরকার সেটা হচ্ছে যত ছাত্র সংগঠন আছে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সকলের মধ্যে একটা ইন্টারনাল কমিউনিকেশন গ্যাপ আছে। মানে আমি বলবো যে এখানে একটা সকলের মধ্যে একটা ভিতরে যে একটা কমিউনিকেশন থাকতে হয়, একটা হৃদয়তাপূর্ণ সম্পর্ক থাকতে হয়। আমরা সকলের প্রতি সকলে কিন্তু একটা বিবেচনাবোধ আছে, কিন্তু এক ধরনের একটা কমিউনিকেশন গ্যাপ আছে, যার কারণে দেখা যায় যে এক ধরনের মিসকমিউনিকেশন তৈরি হওয়ার, মানে সহজে হচ্ছে ভুল বুঝার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তো আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এই বিষয়টাকে অ্যাড্রেস করেছি গতকালকে, অ্যাড্রেস করে কিন্তু এখানে ওই সফিস্টিকেশনটা দেখিয়েছে যে আসলে সকলে মিলেই এখানে আমাদের মুভ করতে হবে। এবং আমরা আশা করব গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ওখানেও কিন্তু হাসান ভাই গিয়েছিলেন, ওখানেও উনি কিন্তু বলেছেন যে সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে আসলে এখানে মুভটা করতে হবে। এরপর আমরা যখন মিটিং করেছি ওখানেও কিন্তু আমরা এই চেষ্টাটা আমাদের পক্ষ থেকে ছিল যাতে সবাই হচ্ছে এখানে পার্টিসিপেট করে, এবং আমাদের পক্ষ থেকে আমাদের বার্তাটা এটাই, যাতে সকলে মিলে আমরা একসাথে মুভ করতে পারি। কারণ বাংলাদেশ, এটা আমরা সবাই জানি যে আসলে আমরা এই মুহূর্তে যদি একতাবদ্ধ থাকতে না পারি তাহলে নানান ধরনের সংকট আসলে ভিতর থেকে তৈরি হবে। জি, আমরা একটা বিরতিতে যাই। কামাল ভাই, আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে এই ভারত যে আচরণটা করছে আমাদের সঙ্গে এখন, সেটা ভারতেরও অনেকে এটার প্রতিবাদ করছে। ভারতের বুদ্ধিজীবী বলি, ভারতের ওয়ার থেকে শুরু করে মেইন স্ট্রিম অনেক গণমাধ্যম সবাই যে এই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছে তা কিন্তু না। ফলে এইটার পেছনে কি কেবলই এই ধর্মীয় উন্মাদনা, নাকি এর পেছনে অন্য কোনো ভূ রাজনৈতিক বড় কোনো কারণও থাকতে পারে? তার সঙ্গে চীন, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের অবস্থান, আমাদের গভীর সমুদ্র সীমা, সেখানে আমরা 2013-14 সালে মীমাংসার পর আমরা তেল গ্যাস অনুসন্ধানের কাজটি কাউকে দেইনি বা দিতে পারিনি। ফলে সেই বিষয়গুলোর আমরা কোনোভাবে একটা প্লেগ্রাউন্ড হচ্ছে কিনা বাংলাদেশ, সেটা নিয়ে আপনার বিশ্লেষণ। মাসুদ ভাই, আমরা আপনাকে যেটা বলছিলাম যে কোনো একটা ভূ রাজনৈতিক খেলাধুলাও বাংলাদেশকে নিয়ে এই সুযোগে হচ্ছে কিনা। আমরা তো ভারতের আগ্রাসী মনোভাব, হিন্দুত্ববাদ ইত্যাদিতে দেখছি খালি চোখে, এর বাইরেও পেছনেও কিছু থাকতে পারে বলে আশঙ্কা করেন কিনা? দেখুন, বাইরে তো অনেক কিছু থাকতে পারে, কিন্তু মূল রাজনীতিটা করছে, মূল খেলাটা খেলছে ভারত। এখানে ভারতেরই মূল, মানে আমি একটু আগে যে কথাটা আপনাকে বললাম যে অনুগত ভৃত্য চলে গেছে, তার তো এটা দরকার জায়গাটা। আমি একটা সিম্পল একটা এক্সাম্পলের কথা বলি আপনাকে। কালকে বাংলাদেশ সরকার বলুক যে তিস্তা প্রকল্প ইন্ডিয়াকে দিয়ে করাবে, দেখেন ওদের আচরণ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তিস্তা প্রকল্প তো চীনকে দিয়ে করাবে, সেটাও বাংলাদেশ সরকার কিছুই বলেনি। ভারতের কথাটা বলুক, ভারতের কথাটা তো শেখ হাসিনা শেষ মুহূর্তে বলে গেছিল যে ভারতকে দিয়ে করাবে, তাই না? আজকে আর বলুক, দেখেন আপনি চেঞ্জ হয়ে যাবে কিনা। ভাই এটা কিছু না, আর কিছু না, এখানে অন্য কোনো হিসাব নিকাশ করে লাভ নাই। মানে ভারতের স্বার্থের খেলা, সিম্পল ওদের স্বার্থ। মানে বিজেপি সরকারে আমি মানে যদিও পুরো ভারতটাই মানে অন্য পার্টিগুলিও এর পক্ষে, কিন্তু এই মুহূর্তে খেলাটা বেসিক্যালি বিজেপি খেলছে তার লাভের জন্য। দেখেন কেন্দ্রে কিন্তু বিজেপির এখন কোয়ালিশন গভর্নমেন্ট, কিন্তু খুবই দুর্বল অবস্থা। হ্যাঁ, তারা কিন্তু আগামীতে এটা চায় না, তারা আগামীতে একা আসতে চায়। পশ্চিমবঙ্গে তাদের কোনো পা রাখার জায়গা নেই, তারা পশ্চিমবঙ্গের জায়গাটা করে নিতে চায়। তারা কিন্তু অনেকদিন ধরে পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে আছে, অনেকবার বিভিন্নভাবে চেষ্টা করতেছে, তো তারা এখানেও করতে চায়। এবং এটার জন্য এর চেয়ে ভালো তাদের হাতে তো আর কোনো কার্ড নাই।
এটা তারা করবে। এবং আন্তর্জাতিক যে কথাটা বলছেন আপনি, সেটা অন্যভাবে বলি। আন্তর্জাতিক কি এখানে চীনের সঙ্গে তো ভারতের কোনো প্রীতি নাই না। আমেরিকার ট্রাম্প প্রশাসন ভারত জানে যে ট্রাম্প আসলে পর, ট্রাম্পের তো একটা স্লোগানই আছে ভাই, আমেরিকা ফার্স্ট। সে কিন্তু আমেরিকার বাইরে অতটা বাইরের মতো যাবে না, সে আমেরিকা নিয়ে থাকবে এবং বিভিন্ন জায়গায় সে ইজারা দিবে। যেমন সে এই রিজিয়নে ভারতকে ইজারা দিবে, মানে ভারতের চশমা সে আমাকে দেখবে আবার এই কথাটা পরিষ্কার। হ্যাঁ, আগে অতটা দেখতো না, এখন একদম খুব শক্তভাবে দেখবে। সে বলবে তোমরা যা করো করো, আমরা আছি তোমার সঙ্গে। এইটা যে সরাসরি ভারতকে, এখন যখন এটা করবে তখন তো ভারতের বিপর হবেই। ভারতের জন্য তো ইজ্জতের ব্যাপার ভাই, তার কোনো একটা প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক নাই। একটা ছিল তো এটাও যদি চলে যায় এটা থাকে নাকি? ইজ্জতের প্রশ্ন তো। ছোট্ট একটা দেশে ভাই, আমাদের মানে ছোট একটা শহরের সমান মালদ্বীপ, সেও তারা পাত্তা দেয় না, দেয় না তো রে ভাই। এটা দেখলাম তো, ওদের কয়েকটা 15-20টা সৈন্য ছিল, তা বের করে দিছে ঘোষণা দিয়া। তো এটা তো ভাই, এখন আমরা আমাদের এতদিন সেই মেরুদণ্ড দেখায় নাই, তারা মনে করছে এটাই বোধহয় বাঙালিদের নিয়ম, এটাই বোধহয় বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক হবে। ওটা যে আইডিয়ার কোনো ফরম্যাট না, এটা যখনই সে বুঝতে শুরু করছে তখন তারা আতঙ্কিত হয়ে গেছে। এটা কয় কি, এত আরামে আসছিলাম, যা চাইতাম তার চেয়ে বেশি পাইতাম। এটা তো আমাদের গভর্নমেন্টই বলছে যে তারা যা চেয়েছে তার চেয়ে বেশি দিয়েছে, বলছে না হাসিনা গভর্নমেন্ট বলছে তো এটা। তো এইটা এইরকম দ্বিপাক্ষিক সম্পর্কে পৃথিবীর কোনো জায়গায় আছে নাকি? এখানে পাইছে, এটা হারানোর বেদনা তাদেরকে একটু মানে হজম করতে পারছে না, একটু তো পীড়িত করবেই। জি জি শফিক ভাই, এই অবস্থায় আমরা মূলত এবার যে ফরেন অফিস কনসালটেশনটা হতে যাচ্ছে 9 তারিখ, সেটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টাই উদ্যোগী হয়ে জাতিসংঘের সময় বলেছিলেন, এবং সেটি সম্ভবত ছিল বরফ গলার একটা উদ্যোগ বাংলাদেশের পক্ষ থেকে। ফলে সেই বৈঠকে আসলে মূলত তো সব বিষয় নিয়ে আলোচনা হবে, কিন্তু খুবই নিশ্চিত এখন যে রাজনৈতিক টানাপোড়েন, সেটার ক্ষেত্রে বাংলাদেশের প্রধান চাওয়া বা প্রধান মেসেজটা কি হবে ভারতের প্রধান কূটনীতিকের কাছে? না দেখেন, ভারত তো আমার পার্মানেন্ট নেইবার, এমন না যে আমি আমার দেশটাকে একটা এইখান থেকে উঠে নিয়ে অন্য সাউথ ইস্ট এশিয়া গেলাম, সেটা তো আর হয় না। এবং এই জন্য আমরা চাই যে ভারতের সাথে সুসম্পর্ক, আর সুসম্পর্কর জন্য আমরা যে সমস্ত ইস্যু আছে প্রত্যেকটা জিনিসই আমরা আলাপ করব। ওদের সাথে আমাদের অনেক ধরনের তো ইস্যু আছে, আমাদের সাথে ওদের কালচারাল, হিস্ট্রিক্যাল অনেক ধরনের বন্ডিংও আছে, পিপল টু পিপল আপনার অনেক কানেকশন আছে। তো আমাদের একটাই কথা, সেটা হচ্ছে যে আগে কি হয়েছে সেটা আমরা আসলে দেখতে চাই না, বাট এখন আমাদের কথা যে আমরা যেই সম্পর্কটাই করি সেটা যেন মর্যাদাপূর্ণ হয়, সেটা যত ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হয়। আমরা বছরের পর বছর মাথা ঠুকলাম এই তিস্তার পানি ঠিকভাবে এটা হোক, সেটা তো আসলে আমরা চাই যে এটা একটা ন্যায্যতার ভিত্তিতে এটা সেটেল হোক। আমরা এই বিষয়গুলো আমরা বলছি, এবং এটা আমাদের যে কোনো গভর্নমেন্ট আসলেই আমার মনে হয় এখন থেকে এই কথাগুলো বলবেন। সেটা হাসিনার আমল নাই যে উনি ওই যেটা বললেন যে যা চেয়েছে তার চেয়ে অনেক বেশি দিয়েছি, সেটা না। আমরা এটা, এবং অবশ্যই আমরা আরেকটা জিনিস কি, মর্যাদার সাথে পূর্ণ যদি সম্পর্কটা হয় না, তাহলে আপনার সাথে আমার সম্পর্কটা অনেকদিন টেকসই থাকে। আপনিও আমাকে রেসপেক্ট করা শিখলেন, আমিও আপনাকে রেসপেক্ট করি, আমাদের পিপলের মধ্যে একটা বন্ডিংটাও হয়। আমরা ইটস এ রিলেশনশিপ বিটুইন টু ইকুয়ালস, ঠিক আছে? আপনি দেখেন না মেক্সিকোর সাথে আমেরিকার সম্পর্ক, আমেরিকা কি কখনো মেক্সিকোর পলিটিক্যাল প্রসেসে ইন্টারভেন করে? আপনি শুনেছেন যে আমেরিকা চাচ্ছে এই প্রেসিডেন্ট হোক, বা আমেরিকা চাচ্ছে এই ইলেকশনে জিতুক? এটা শুনেছেন? আমেরিকা তো ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি, তার ধারে কাছে মেক্সিকো নাই। হ্যাঁ, কিন্তু কোনোদিন কি আপনি শুনেছেন যে আমেরিকা যে বলতেছে যে না তোমার এইখানে এটা করতে হবে, এই জায়গাটায় তোমার এই, হ্যাঁ আমেরিকার ড্রাগ ওয়ারের সময় আমেরিকা অবভিয়াসলি যেহেতু তার ইন্টারনাল সিকিউরিটির ইস্যু আছে, বা যেগুলো এই মাইগ্রেশন ঠেকানোর জন্য ইলিগাল মাইগ্রেশন, আমেরিকা অনেক মেজার নিয়েছে, বাট তাই বলে তার পলিটিক্যাল প্রসেস তার সাথে তো আমেরিকা এটা করছে না। আমেরিকা মেক্সিকোকে আরও বরঞ্চ নাফটা করে মেক্সিকোকে সে আরও গ্রো করাতে সাহায্য করেছে। আপনার নর্থ আমেরিকান যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ফলে দেখা যাচ্ছে যে মেক্সিকো যে জায়গায় ছিল তার ইকোনমি বুম হতে হতে অনেক, এবং অনেক ক্ষেত্রে যেটা হয়েছে যে আমেরিকার অনেক স্টেটে জব তৈরি হয় নাই, সেই জবটা চলে গেছে মেক্সিকোর হাতে, এবং ইউএস কিন্তু এই ব্যাপারে কিছু বলে নাই, কিন্তু সে চাচ্ছে যে তার নেইবার গ্রো করুক, তার সাথে একটা ইকোনমিক একটা ইন্টিগ্রেশন তৈরি হোক। তা আমাদের এখানে তো সেটা হচ্ছে না। আমরা চাই ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা সুদৃঢ় হোক,
বেটার হোক, এবং স্বাভাবিক হোক। সেটা দুইটা দেশের জন্যই বেটার। জি ওমামা, এবং এই যে সংহতিটার ক্ষেত্রে বা এক ধরনের মর্যাদাপূর্ণ বন্ধুত্বপূর্ণ, ভারতের ভিতরে একটা দাদাগিরি মনোভাব ছিল। বাংলাদেশ আসলে বন্ধু হতে চাই, আমরা যদি বুঝি শফিক ভাইয়ের কথা বা আমাদের পররাষ্ট্র উপদেষ্টার কথা, আমরা আসলে বড় ভাই হিসেবে কাউকে দেখতে চাই না, আমরা সমতর জায়গায় বিশ্বাস করতে চাই। সেই জায়গায় কি আমাদের সাম্প্রতিক সময়ের ধরেন এই চিন্ময়ের গ্রেপ্তার, সেটাকে কেন্দ্র করে পরবর্তী ঘটনাক্রম, একজন আইনজীবীর মৃত্যু, এই বিষয়গুলোর ক্ষেত্রে অথবা আমাদের অনেকের দায়িত্বপূর্ণ মানুষের বা আপনাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাদের বক্তব্য, সেগুলো কি খানিকটা মানে পরিস্থিতিগুলোকে আরেকটু উস্কে দেয় কিনা কখনো কখনো? বর্তমানে বাংলাদেশের আর ভারতের মধ্যকার যে সম্পর্ক, এখানে অনেক বড় একটা রেসপন্সিবিলিটি আসলে বর্তমানে ভারতের। কারণ বাংলাদেশ কিন্তু তার জায়গা থেকে যত ধরনের কূটনৈতিক সম্পর্ক রক্ষা করা যায়, যত ভাবে হচ্ছে আমরা ভারতের প্রতি একটা বন্ধুত্বপূর্ণ মেসেজ দিতে পারি, আমরা কিন্তু সেটা দিচ্ছি, এবং জনগণের পক্ষ থেকেও সেটা দেওয়া হচ্ছে, আমাদের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে। আমরা কিন্তু খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা এই ধরনের মানে হানাহানি সম্পর্ক আর চাই না। এখানে মুসলিম হিন্দু ধরনের কোনো রাজনৈতিক হিসাব নিকাশ আমরা আর চাই না। আমরা চাই যে আমরা অ্যাজ এ একটা দেশ জাতিগতভাবে আমরা হচ্ছে গ্রো করব, এটা হচ্ছে বর্তমানে আমাদের আকাঙ্ক্ষা। কিন্তু ভারতের জন্য তো আসলে এই ধরনের আকাঙ্ক্ষাটা থ্রেটেনিং। যখন একটা জাতীয় ঐক্য, সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে একটা জাতি একত্রিত হয়ে যায় এবং আমরা একটা নেশনে কনভার্টেড হয়ে যাই, তখন কিন্তু এটা ভারতের জন্য, এবং ভারত যে ধরনের নেইবার আসলে আশা করে সবসময় একটা অন্তকোন্দলে মানে ব্যতিব্যস্ত থাকে, এরকম একটা নেইবার হচ্ছে সবসময় হচ্ছে আমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাড়িতে লিপ্ত থাকবো, এরকম একটা নেইবারই আসলে ভারত আশা করে। তো এটা ইট হ্যাজ টু ডু মাচ মোর উইথ ইন্ডিয়া মোর দেন বাংলাদেশ। মানে কারণ বাংলাদেশ আসলে চেষ্টা করছে তার জায়গা থেকে এটা জানান দেওয়ার যে আমরা আসলে আমাদের সম্পর্কটা ন্যায্যতা এবং সমতার সম্পর্ক চাই। কিন্তু সেই জায়গায় যদি আপনি ভারতের রেসপন্সটা দেখেন, সেটা বলতে হয় যে এটা অনেক বেশি চাইল্ডিশ। তাদের জায়গা থেকে যতটুকু কি বলা যায়, একটা যতটুকু একটা সর্বোচ্চ খারাপ কাজটা করেছে, সর্বোচ্চ খারাপ 5 আগস্ট যখন একটা শেখ হাসিনা সে 1600 মানুষকে হত্যা করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে ইন্ডিয়ান মিডিয়া যেরকম মানে যেভাবে তার মিথ্যা কথা বলে গেছে দিনের পর দিন, স্টিল নাও তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে কোনো প্রকার হায়া শোনম ছাড়া। একটা মিনিমাম মানুষের মধ্যে একটা সেলফ ডিগনিটি থাকলেও তো একটা তারা চেষ্টা করে যাচ্ছে একটু রয়ে সয়ে মিথ্যাটা বলি, কিন্তু তাদের আচার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনারা দেখেন, এইটা তো বোঝায় যে তারা চায় যে তাদের যে জনগণ, ভারতীয় জাতিগোষ্ঠী আসলে জাতিগতভাবে তারা যাতে একটা কি বলা যায় সাম্রাজ্যবাদী হয়ে ওঠে। তো ওই ধরনের একটা চিন্তাকে তো আসলে আমরা কোনোভাবে সার্ভ করতে পারবো না, এটা তো আমাদের জন্য কোনোভাবে ভালো না। তো সেটার জন্য অবশ্যই আমাদের জনগণকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং আমরা ভারতের জনগণের কাছে মেসেজ দিতে চাই যে আপনারা আসলে বুঝতে শিখুন যে আপনারা কি ধরনের নেইবার চান। আপনারা যদি আপনাদের আন্দোলনের সময় কিন্তু তার সপক্ষেও পশ্চিমবঙ্গে অনেক মুভমেন্ট হয়েছে, বামপন্থীরা করেছেন, আপনাদের ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হয়েছে, ফলে তারাও এখন কি খানিকটা নিশ্চুপ, বা তাদের সঙ্গে কি আপনাদের কোনো অ্যালাই বা যোগাযোগ হচ্ছে? এটার আসলে অনেক বেশি সম্পর্ক, যেটা বোঝা যায় যে আন্দোলনের সময় তো আওয়ামী লীগ সরকার যেভাবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করছিল, এটা তো এক ধরনের মানবতা বিরোধী অপরাধ। এখন আজকে এসে ভারতের যে ইন্টারনাল পলিটিক্স, সেই ইন্টারনাল পলিটিক্যাল বোঝাপড়ার মধ্য দিয়ে কিন্তু ওখানকার যে বামপন্থী সংগঠন বলি বা ওখানকার যে বিভিন্ন পলিটিক্যাল কমিউনিটি আছে, তারা কিন্তু ওই ইন্টারনাল রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশটাকে দেখতে যাচ্ছে, এবং সেই লেন্সে দেখতে চাইলে আমার তো আসলে তাকে কতটুকুই বা প্রভাবিত করার জায়গা আছে, এবং সে তো আসলে দেখতেই চাই এখানে হিন্দুর নির্যাতন হচ্ছে ওই ফ্রেমওয়ার্কে। মাসুদ ভাই, বিরতিতে যাওয়ার আগে আপনি আজকে নিশ্চয়ই দেখেছেন যে বিএনপি নেতা রুহুল কবির রিজভী তার নিজের ওয়াইফের শাড়ি এসে পুড়িয়ে তিনি ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছেন। উনি এর আগে এরকম কাজ করেছেন। আবার বিএনপির আরেকজন সিনিয়র নেতা ডক্টর আব্দুল মঈন খান বলেছেন ঐক্যের প্রসঙ্গে, ঐক্য করতে গিয়ে যদি বাকশাল করে ফেলি তাহলে সেই ঐক্য কাজ করবে না। বাকশাল যখন করা হয়েছিল তখন একটি রাজনৈতিক সরকার ছিল, ফলে সেই ঘটনা বা এরকম আশঙ্কার কারণ কি, সেটা নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। না, ঐক্য করতে গিয়ে বাকশাল করবে এই কথাটা আসলে করে আমি বুঝতে পারলাম না। বাকশালটা তো চাপিয়ে দেওয়া হয়েছিল, একজন ব্যক্তি বাকশাল চাপিয়ে দিয়েছিলেন, তো এখন এইভাবে কি কেউ চাপিয়ে দিয়েছে? মানে ঐক্য করতে গিয়ে বাকশাল করার প্রসঙ্গটা আসলে কীভাবে, এটা কিন্তু আমার কাছে একদমই ক্লিয়ার না, আমি বুঝতে পারছি না উনি কী অর্থে কীভাবে বলেছেন, আমি জানি না। মানে উনি কি সবাইকে একদল করে ফেলা, বাকশাল যেরকম সব রাজনীতি বন্ধ করে একটা দল করা, এরকম কিছু বোঝাচ্ছে? এটা কিভাবে বোঝাবে? এখানে একদল কে, একদলের লিডার কে, ইউনূস সাহেব নাকি? উনি দল করবে? এইগুলি আমি বুঝি না, জানি না। আমি হয়তো টোটাল ভিতরে পড়লে হয়তো বুঝতে পারতাম। আপনি এখানে সেও নামটি বললেন কাজে আমি বুঝতে পারছি না। বাট এই ধরনের কোনো আমি দেখি না এখানে। এখানে জিনিসটা হলো জানেন যে ঐক্যের ব্যাপারটা হলো গিয়া এটা কিন্তু কিছু না,
এই এতগুলি দল আসছে, এর মধ্যে অনেক দল আছে যার মধ্যে নাকি পূর্ণাঙ্গ কমিটি নেই, ওই 2-3 জন, তাও আমি চিনি না। আমি ভাই 35 বছর ধরে আজকে সাংবাদিক করি, এই সাংবাদিকতা করি, উনিও করেন, উনিও জীবনে এদের নাম টাম খুব একটা শুনছেন কিনা আমার সন্দেহ। এখন হয়তো মানে যেহেতু চাকরি করেন জ্ঞান করবেন, হয়তো অনেক কিছু বলবেন, চিনি না। কিন্তু এই চিরানাচারে কিন্তু কিছু যায় আসে না, এটা কিন্তু আপনি প্রতীকীভাবে নেন যে আমাদের ডাকে বড় দলও আসছে, ছোট দলও আসছে, কট্টর ডানও এসছে, কট্টর বাম সবাই আসছে। আপনি ওইভাবে নেন জিনিসটাকে, যে ওনার দলে কত লোক আছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি না যে তোমাদের সমস্ত দলের লোক আসো, সবাই হাতে হাতে অস্ত্র ধরে তুমি যাও, ফাইট করো। বিষয়টা কিন্তু সেরকম না। বিষয়টা হলো বোঝানো সারা দুনিয়াকে যে আমার দেশটা, আমার দেশের ল্যাংরা আতু যাই থাকুক না কেন, আমরা গরিব থাকতে পারি কিন্তু আমরা ঐক্যবদ্ধ আছি। দিস ইজ দ্য পয়েন্ট। এবং এই পয়েন্টটা ভাই জাতীয় স্বার্থে আপনার প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মধ্যে নিজেদের মধ্যে ভাই সব যদি এক হইতো তাহলে একটা পার্টি করতো, পার্টি তো অনেকগুলি, তার মধ্যে তাদের মধ্যে মতবিরোধ থাকবেই। মতবিরোধের মধ্যে দিয়েই আমরা যে একত্রিত আছি, এই যে সিগন্যালটা, এই যে আপনার মানে একটা চিত্র মানুষের সামনে তুলে ধরতে পারাটা, এটা কিন্তু নিজের মধ্যেও আত্মবিশ্বাস যোগায়, আবার বাইরের লোকের মধ্যেও কিন্তু এক ধরনের চিন্তার খোরাক দেয় না এই জাতিটা এক আছে। এক থাকা প্রয়োজন, কিন্তু জাতীয় স্বার্থে ইন্ডিয়াও কিন্তু এক থাকে, পৃথিবীর সব দেশে এক থাকে, একমাত্র বোধহয় আমরাই থাকতাম না। এখনো আছে কিনা জানি না, কারণ আরেক দল তো কিছু বলে না, তাদের তো কিছু বলা উচিত আমি মনে করি। কারণ তারা তো ভাই ঠিক আছে ভাই, তুমি ইউনুসকে পছন্দ করো না, ইউনুসের সঙ্গে যাও না, অসুবিধা নাই। তুমি ইয়ারে পছন্দ করো না, ছাত্রদের সঙ্গে যাও না, নো প্রবলেম। বাট তুমি এই কথাটা বলো, তুমি এই কথাটা বলো যে আমার দেশের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। তুমি যদি এই কথাটা বলো তাহলে তোমার লাভ। তোমার লাভ কি হবে? বললাম একটু আগে যে প্রত্যন্ত অঞ্চলে তো ওদের সমর্থকরা আছে, আওয়ামী লীগ করে, নৌকায় ভোট দেওয়ার গ্রাম অঞ্চলে অনেক আছে। তো তারা দেখতেছে তাদের পাশের বাড়ি হিন্দু নিরাপদে আছে, আর ইন্ডিয়া বলতেছে হিন্দুরা সব মানে না খেয়ে মরতেছে। আমি আসামের অ্যাক্টিভিটি দেখছি, এই আমার কাছে স্ক্রিনশট আছে, বলতেছে ঢাকা শহর নাকি হিন্দু মৃতদেহে ভরে গেছে। তো এটা কোন ঢাকা শহর? আমি কই থাকি আর ওরা কোথায় দেখে? ভাই এগুলো কি জানেন, মানে ওরা ধরেই নিচ্ছে যে আমার এটা প্রমাণ করার কোনো দরকার নাই, আমার কেউ জিজ্ঞাসাও করবে না, আমার যা মনে হবে আমি তাই বলে দেবো। আবার একটা টিভিতে দেখলাম ওদিন লেখছে যে বাংলাদেশ নাকি ভেঙে যাচ্ছে 2 ভাগে, আপনার যে উত্তর দক্ষিণে মানে ভাবে লম্বা একটা মানচিত্রে ভাগ হয়ে যাচ্ছে। একটা নাম হবে না চট্টগ্রাম না, ওটা ওই সাইডে দিচ্ছে উত্তরবঙ্গ, মানে 3টা বিভাগ, রংপুর, রাজশাহী এবং খুলনা, এই 3 বিভাগ মিলা নাকি হিন্দু কি মানে হিন্দু দেশ হবে, আর এটা হবে বাংলাদেশ। এটা তো টিভিতে প্রচার করতেছে, ওদের গুয়াহাটির একটা টিভিতে প্রচার করছে, আসাম লাইভ 24 প্রচার করছে। আপনি কি বলেন এটা? এবং আপনার সেই নামটাও আপনার মুখস্থ আছে। আমি তো এটা নিয়ে কন্টেন্ট করছি, এই জন্য বলতেছি। আমি তো আমার ইউটিউবে বলছি এবং ওই ম্যাপটাও দেখাই দিচ্ছি আমি, ওরা ওদের টিভিতে দেখাইছি, ওরা ওই লিঙ্কটাও আমি উঠে রাখছি। তো এখন বিষয়টা আমি বলতে চাচ্ছি যেটা, যে এইগুলি তো ভাই ওরাও জানে যে এটা পাগলামি, কিন্তু ওদের কথা হলো কি পাগলামি করি, ছাগলামি করি, যেমনি করি, লোক তো জড়ো করতে পারছি, সেটাই বুঝছেন না? ডুগডুগি বাজার লোক জড়ো করে না, তো ডুগডুগি বাজাচ্ছি। আমরা একটা বিরতিতে যাই। আমরা ভারতকে একটু নমনীয় হচ্ছে কিনা, আজকে চেন্নাইতে দেখলাম টাইমস অফ ইন্ডিয়ার খবর, 100 নারী সহ 500 জনকে গ্রেপ্তার করেছে, তার বাংলাদেশের বিরুদ্ধে একটি সমাবেশ করার চেষ্টা করেছিল। অথবা নাকি এটা পররাষ্ট্র সচিব আসছেন, তার আগে তাদের গৃহীত কিছু পদক্ষেপ সেগুলো আমাদেরকে কাগজে কলমে দেখাতে হবে, সেই কৌশল। আবার আপনি নিশ্চয়ই বিজেপির সেই অখণ্ড ভারতের যে একটা স্লোগান, সেটির মানচিত্র প্রকাশ, সেটিও দেখেছেন নিশ্চয়ই নরেন্দ্র মোদীর গেল মেয়াদে। ফলে সেটিও কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই পরিস্থিতিগুলো তৈরি করা হচ্ছে কিনা, এবং সেক্ষেত্রে আমাদের অবস্থানটা আমরা পরিষ্কার করব কিনা, সেই প্রসঙ্গ শুনবো আপনার কাছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমাদের সঙ্গে আছেন। ভারত সরকারকে বাংলাদেশের বিষয়ে এখন একটু সতর্ক বা একটু নমনীয় হচ্ছে কিনা, বেশ কিছু লক্ষণে সেটা মনে হয় কিনা, অথবা বাংলাদেশ সরকারের যে দৃঢ় অবস্থান সেটাও কাজ করছে কিনা? না, আমার যেটা মনে হয় যে একটা রিয়ালাইজেশন তো বোথ সাইডেই আছে, যে না আপনিও আমার নেইবার থাকছেন, আমিও আপনার নেইবার থাকছি, তো আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ তো বেটার, এবং এই সম্পর্কটা একটা জায়গায় নিয়ে যাও তো বেটার। আর একটা হচ্ছে যে হাসিনাকে যে রিহ্যাবিলিট করার প্রকল্প, ইন্ডিয়ান মিডিয়া যতই বলুক, এটা যে একটা ভয়ানক রকমের একটা ফেরি টেল টাইপের একটা বিষয়, হ্যাঁ, রূপকথা টাইপের, সেটা আসলে সবাই জানে। 1975 সালের পরে তাকে এনে মিসেস তালুকদার নাম দিয়ে তাকে আপনি রেখে দিয়েছিলেন 5 বছর, কিন্তু তার বয়স তখন ছিল
সে তখন কত 26-27 বছর একজন মহিলা, হ্যাঁ, তখন তার 5টা বছর ছিল, তাকে ওইখানে এবং সে এসে তার একটা পুরো জীবনটার সামনে ছিল, হ্যাঁ, প্লাস উনি আসলেন, এসে তারপরে উনি পথে ছিলেন, 40টা বছর ধরে আন্দোলন করেছেন, কিন্তু পরে যে একটা মনস্টার হয়ে যাবেন, একটা দানব হয়ে যাবেন, সেটা ইন্ডিয়া কি লক্ষ্য করে নাই? এবং কাদের মদদে এসে দানব হয়ে গেছে সেটা তো ইন্ডিয়া এগুলো যদি বুঝে, হ্যাঁ, সেই জায়গা থেকে যদি সরে আসে, আর বাংলাদেশে যে সত্যিকার অর্থে আপনি যে বিপ্লবটা হলো, এটা একটা বাংলাদেশের ইতিহাসে একটা সিসমিক ইভেন্টে যেটা হয় যে একটা নতুন দেশ তৈরি হয়ে যায়। নতুন, আপনি জানেন কত লেট 18th সেঞ্চুরিতে আপনার একটা বড় ভূমিকম্প হয়েছিল, অ্যানাদার সিসমিক, ওইখানে দেখা গেলো যে ব্রহ্মপুত্র নদীর গতিপথ চেঞ্জ হয়ে গেছে। ঠিক তেমনি এই যে এটা একটা ভূমিকম্পের মতো অবস্থা, পুরো বাংলাদেশের পলিটিক্সের গতিপথই চেঞ্জ হয়ে গেছে। এখানে যে আমরা ভাবছি যে ইস্টাবলিশ পলিটিক্যাল পার্টি, তারাও কি শিওর যে তারা কি পলিটিক্সে সামনে ইলেকশনে জিতবে? আপনি ইন্টারেস্টিং, আপনি যে ফিগারগুলো যেগুলো আসতেছে, আপনি যদি ওপিনিয়ন পোল করেন, আপনার যদি কোনো একটা বিদেশি সংস্থাকে দিয়ে, বাংলাদেশের বড় ভিওএ তো, ভয়েস অফ আমেরিকা তো ওপিনিয়ন পোল করেছে মাত্র 1000 লোকের, আপনি যদি 10-15, আমি স্ট্যাটিস্টিক্স স্যাম্পল সাইজ যদি বড় করি, স্যাম্পল সাইজ বড় করে যদি আপনি নিউ একটা পলিটিক্যাল একটা ফার্মামেন্ট দেখেন, দেখবেন যে একটা নতুন একটা পলিটিক্যাল অর্ডার তৈরি হয়েছে, নতুন নতুন লিডার আসছে। আর এদের যে জেনারেশন, আমাদের যে জেনারেশন, আমি বিশ্বাস করেন আমি 90 জেনারেশনকে দেখেছি, কেন তখন আমি 1st সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, এবং তখনকার চেয়ে এরা 10 টাইমস বেশি স্মার্টার ছেলেমেয়ে। তারা তো পুরো ইটস এ নিউ বাংলাদেশ, এবং ইন্ডিয়া যত তাড়াতাড়ি রিয়েলাইজ করবে যে এটা নতুন বাংলাদেশ, এর সাথে আমার খাপ খাইয়ে নেওয়া উচিত, এবং তার সাথে আমার একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক তৈরি করা উচিত, এটা সবার জন্য ভালো, তার জন্য ভালো, আমাদের জন্য ভালো, আমরা একটা ভালো সম্পর্ক করতে চাই। ইন্ডিয়া ইজ গ্রোয়িং। আর একটা জিনিস কি, ইন্ডিয়ার পার্টি মানে পত্রিকাগুলোর মধ্যে এক ধরনের সোয়াগার, ইংলিশে এটার বলে একটা ভামবড়া ভাব, সোয়াগার আসছে। কেন? ইন্ডিয়া এখন সেই 1975-এর ইন্ডিয়া নাই, তখন একটা খুবই গরিব একটা ইন্ডিয়া, যেখানে সবাই হাসাহাসি করে, ওইখানে অনেকে আসে, এসে ইন্ডিয়ার এই গরিবত্ব দেখে, আপনি যদি VS নাইপলের 64-এর বই পড়েন, হ্যাঁ, অ্যান এরিয়া অফ ডার্কনেস, আপনি পড়ে হাসবেন, ওই কোথায় কোথায় পায়খানা করে রেখেছে সেটা নিয়েও তার বর্ণনা আছে। তো সেই ইন্ডিয়া তো নাই। এই ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট ইকোনমি, তার একটা শক্তিশালী ডায়াসপোরা গ্রুপ আছে, যারা ওয়ার্ল্ডের ওয়েস্টার্ন সোসাইটির লেয়ারে লেয়ারে তার অবস্থান, লিডিং পজিশনে তারা, এরা আসলে এই তার মাসল ফ্লেক্সিংটা করছে, এবং ওদের এই সোয়াগার দিয়ে ইন্ডিয়া হয়তো অন্যরকম বিহেভ করছে। কিন্তু আমাদের হয়তো বা ডায়াসপোরা নাই। হোয়াট উই হ্যাভ ইজ এ ন্যাশনাল ইউনিটি, এবং উই হ্যাভ এ ব্রিলিয়ান্ট বাঞ্চ অফ ইয়াং লিডার্স। আমরা গতকালকেও রাজনৈতিক দলের সঙ্গে মিটিংয়েও কিন্তু গিয়ে বিএনপি স্পষ্ট করেছে যে নির্বাচনের রূপরেখা যত তাড়াতাড়ি ঘোষণা হবে এটা একটা ষড়যন্ত্র, তাহলে ষড়যন্ত্র করার সাহস পাবে না। এখন তাহলে কি দ্রুতই নির্বাচনের রূপরেখা সরকার বা নির্বাচন কমিশন ঘোষণা করতে পারে? এটা নির্বাচন কমিশনের ব্যাপার না, আমি মনে করি যে সরকারেরই একটা নির্বাচনের রূপরেখা ঘোষণা করা উচিত। আপনার সময় লাগুক, আপনি বলেন আমার নির্বাচনের রূপরেখা 2 বছর, 2.5 বছর, বলেন আপনি, একটা টাইম ফ্রেম থাকুক, আপনার একটা টাইম ফ্রেম থাকা উচিত। মানে আপনি দৌড় দিলেন, এখন এটা কি 100 মিটার নাকি 1000 মিটার নাকি ম্যারাথন, এটা আপনি দর্শকদেরকে জানাবেন না? দর্শক তো দেখবে, এটা তারা তো দেখতে চায় যে এটা কি 10 সেকেন্ডে শেষ হবে নাকি শেষ হতে 2 মিনিট লাগবে। আমি ওরকম প্রিপারেশন নেব। তো আপনারা কিছু জানাচ্ছেন না, এটা কেন জানাচ্ছেন আমি ক্লিয়ার না। আমি মনে করি জানানো উচিত, কারণ হয় কি, যখন এরকম অস্পষ্টতা থাকে না, অস্পষ্ট থেকে কিন্তু মানুষের মধ্যে সন্দেহ জন্ম নেয়, নানা জনে নানা কথা বলে, তো সেগুলি বলার সুযোগ দেওয়া উচিত না। যখন নাকি মানে যখন একটা ক্রাইসিস, যখন নাকি ন্যাশনাল ক্রাইসিস আসে, তখন এই ছোটোখাটো বিষয়গুলি কিন্তু সমাধান করা উচিত। যেমন অনেকে বলবে কিন্তু এখন যে এগুলি এই ক্রাইসিসগুলি করছে, সবাইকে ডাকছে, এগুলি কিন্তু আলোচনা হবে। সবাইকে ডাকছে, কেন ডাকছে? যে সরকার আসলে দেশ চালাতে পারছে না, দ্রব্যমূল্য ভয়ঙ্কর অবস্থা, অনেক ঢাক ঢোল পিটে সুপার স্মার্ট একজন বাণিজ্যমন্ত্রী নিয়ে আসছে, লবডঙ্কা, ফল কিন্তু কিচ্ছু হয় নাই, উনি তেমন কোনো চেঞ্জই করতে পারেন নাই। তো এগুলো তো আসছে, তো এগুলো আলোচনা হতো কিন্তু এখন
এখন হচ্ছে না কেন? একটা জাতীয় ঐক্যের ব্যাপার আসছে, একটা জাতীয় সংকট আসছে। এটা কিন্তু একটা জিনিস হলো কি, এই সংকটটা একসময় থেমে যাবে, তখন আপনি কি করবেন? আপনি যদি এই সংকটের ফাঁকে ফাঁকে যদি কাজগুলো এগিয়ে নিতে পারতেন তাহলে ভালো হতো। নির্বাচনের প্রসঙ্গটা উঠবে, দেখেন সারা দুনিয়াকে, এটা দুনিয়ার নিয়ম, বুঝছেন? আপনি যদি এটা উষ্টা খেয়ে আসার পরে যান, আপনি একটা বিখ্যাত লোক, সবাই আপনাকে ভালোবাসে, সবাই কিন্তু একটা হাসবে, এই দেখো আসার পরে গেছে, এত ভালো হাঁটে সে, এত ভালো দৌড় দেয়, হাঁটতে যে পড়ে গেছে। এটা দুনিয়ার নিয়ম। আপনি দেখেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যত মিডিয়া ডক্টর ইউনূসের ইন্টারভিউ করে একটা কমন কোশ্চেন, নির্বাচন কবে দেবেন? আরে বেটা, নির্বাচন আজ দিলে কি কাল দিলে কি, তোর কি লাভ? কিন্তু ওরা প্রশ্নটা করবে, কেন করবে? ওরাও মজা পেয়ে গেছে যে এই প্রশ্নটা করলে বোধহয় লোকে খাবে। তো আপনি বলতেই পারেন আমি 2 বছর, আমি আপাতত বলুক, আমি আপাতত এই 2025-এর ডিসেম্বরকে টার্গেট করছি। এর আগেও হতে পারে, পরেও হতে পারে। এখন যে অবস্থানে আছেন এই অবস্থাতেই থাকলেন, আগেও হতে পারে, পরেও হতে, বলেন না ভাই, আপনাকে টার্গেট তো থাকবে। সেই টার্গেট কিন্তু কেউ বলে না। এবং আমি দেখেছি কোনো কোনো উপদেষ্টা আছে, নির্বাচন কবে হবে জিজ্ঞাসা করলে মন খারাপ করে, যে আমি এত আরামে আসতে থাকতে চাই, আমরা থাকতে দিতে চায় না, এরকম আছে। তো এটা উচিত না, এটা উচিত না। আমি মনে করি একটা টার্গেট তাকে বলা উচিত। এতে টার্গেটটা দিলে কি হয়, মানুষও আপনার মানসিকতা সম্পর্কে ধারণা করে। আমি পার্সোনালি মনে করি যে এই কাজগুলি যেগুলো হচ্ছে এখন, মানে নানা, এরে ভাই গভর্নমেন্ট চালানো হলো একটা আসলে, কিন্তু এই উত্তরে সরকার যেটা বলছে, অনেকগুলো কমিশন তারা গঠন করেছে, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশন, সেটা রিপোর্ট আসার পরে তারা কি সুপারিশ করছে তার উপর ভিত্তি না করে এখন সংবিধান কতখানি পরিমার্জন করতে বলবে, নাকি নতুন করে সংবিধান লিখতে বলবে? কথা আমি বলি আপনাকে, এই কমিশনগুলির জন্য আমাকে রোডম্যাপ দিয়ে দেওয়া হয়েছে ডিসেম্বর, তারপরে কিছুদিন ওনারা কিন্তু রোডম্যাপ দিয়েছেন। প্রত্যেকটা কমিশনের জন্য গভর্নমেন্ট একটা রোডম্যাপ ডিক্লেয়ার করে দিচ্ছে, তুমি এই সময় মধ্যে দিবা। তাহলে ভাই তোমার রোডম্যাপ কোথায়? এটা থাকা উচিত, আমি মনে করি থাকা উচিত। জি হুমায়ুন, নির্বাচন প্রসঙ্গে আপনাদের কোন অবস্থান আছে? মানে আপনারাও কি এরকম একটা রূপরেখা চান, নাকি আপনারা কেবল সংস্কারের দিকেই মনোযোগ দিতে চান, যেহেতু আপনারা রাষ্ট্র সংস্কারেরও স্বপ্ন দেখিয়েছিলেন জুলাই আগস্টে? আচ্ছা, আমরা গত পরশু যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের দেখা হয়েছিল, সেখানেও কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের পক্ষ থেকে এই কনসার্নটা শো করি যে আপনারা কি ফর্মে আসলে সংস্কারটা করতে চান, জনগণের কাছে আসলে পরিষ্কার থাকাটা জরুরি। আমি বলছি না যে আপনার স্পেসিফিক গোষ্ঠীর কাছে আপনি পরিষ্কার থাকেন, জনগণের জানা উচিত যে গভর্নমেন্ট আসলে কি ফর্মে পলিসিটা নিচ্ছে, এবং সেজন্য আসলে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা রোডম্যাপ থাকা দরকার। এটা আমি মনে করি না যেখানে নির্বাচনের রোডম্যাপ, মোর লাইক গভর্নমেন্ট আসলে কি ফর্মে কাজগুলো করবে, সামনে কতটুকু সময় নেবে, এই বিষয় নিয়ে তারা একটা প্ল্যানিং শেয়ার করুক। তবে আমরা যেহেতু ছাত্র, আমাদের একটা প্রাথমিক কনসার্ন হচ্ছে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমাদের যে কলেজগুলো আছে, সেগুলোতে যাতে প্রপারলি ছাত্র সংসদ নির্বাচনগুলো হতে পারে। এবং আমি গতকালকে যখন আপনারা তো জানুয়ারিতে একটা নির্বাচনের দাবিও করেছিলেন জানুয়ারির মধ্যে, গতকালকে যখন, এটা তো হচ্ছে ইউনিভার্সিটি ভিত্তিতে আপনার ছাত্র সংসদ নির্বাচনগুলো, কিন্তু আমরা যখন হচ্ছে আমাদের দেখার লেন্সটা আসলে খুব ছোট, আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চৌবির, রাবি, এর বাইরে কিন্তু আমরা ছাত্র সংসদ নির্বাচনটাকে কল্পনাও করছি না। বাট আপনি যদি আসলে একটা ছাত্রদের মধ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চাটা তৈরি করতে চান, তাহলে কিন্তু আমরা একদম রুট লেভেলে ছাত্র সংসদ নির্বাচনগুলো দরকার। গতকালকে আমার সাথে কথা হচ্ছিল মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজের ছাত্রদের, এবং তাদের, আমাকে দেখে তাদের প্রথম কথাটা ছিল এটা যে ছাত্র সংসদ নির্বাচন কখন হবে, আমরা তো আমাদের কলেজে ছাত্র সংসদ নির্বাচন চাই। তো একদম রুট লেভেলের যারা স্টুডেন্টরা আছে বিভিন্ন কলেজের, তারা কিন্তু আসলে তাদের ছাত্রদের যে গণতান্ত্রিক অধিকার, সেই একটা গণতান্ত্রিক ছাত্র রাজনীতি কিন্তু তারা চর্চা করতে চায়, এবং সেটা কিন্তু সম্ভব বিভিন্ন ইনস্টিটিউশনগুলোতে একদম রুট লেভেল পর্যন্ত যদি আমরা ছাত্র সংসদ নির্বাচন চালু করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে একটা সুস্থ ধারার একটা ছাত্র রাজনীতি তৈরি হওয়াটা সম্ভব। তা না হলে আমরা যে আশঙ্কাটা সবসময় করছি যে ইন ফিউচার একটা ফ্যাসিস্ট এবং একটা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলমান থাকবে, এটা শুধুমাত্র সম্ভব যদি এই ধরনের ছাত্র সংসদ নির্বাচনগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া যায়। এটার প্রেক্ষিতে গভর্নমেন্টের রেসপন্স কি ছিল বা সরকার প্রধানের রেসপন্স কি ছিল? স্যার আমাদের প্রতি পজিটিভ ছিলেন, এবং শুধুমাত্র এটা স্যারের প্রতিও না, আমরা সবার কাছে এই কথাগুলো বলছি যে আমাদের আসলে এই মুহূর্তে ছাত্র সংসদ নির্বাচনগুলোর দিকে ফোকাস করা দরকার। কারণ জানুয়ারির পরে কিন্তু একটা গভর্নমেন্টের তো নিজস্ব আলাদা আলাদা পলিসি থাকে, কিন্তু অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে সরকারের একটা আলাদা পলিসি থাকা দরকার, যেটা খুব গুরুত্বপূর্ণ। আর একই সাথে আরেকটা জিনিস এমফেসাইজ করাটা দরকার যে গভর্নমেন্ট কিন্তু এখনো এডুকেশন নিয়ে স্পেসিফিক্যালি তাদের কোনো প্ল্যানিং এর কথা বলেনি। আপনি যদি ওভারঅল সবগুলা রিফরমেশন কমিশনের দিকে তাকান,
তাকান, এডুকেশন নিয়ে কিন্তু আলাদা গভর্নমেন্টের কোনো আলাদা position কোনো প্ল্যানিং নেই। এখন আমরা যখনই হচ্ছে শিক্ষার কথা ভাবি, আমরা শুধু ভাবি যে বইটার কথা, বইয়ে কি লিখে থাকবে, কোন ছড়া বাদ যাবে, কোন ছড়া ঢুকবে। কিন্তু আমি যখন আমার গ্রামে গিয়েছিলাম গত 2-3 দিন আগে, ওখানে আমি গিয়ে দেখি যে ওইটা একটা বালিকা উচ্চ বিদ্যালয়, এবং মেয়েরা এত সম্ভাবনাময়, এতটা ট্যালেন্টেড, এতটা আউটস্পোকেন, ওদের এখানে একটা ভালো ল্যাব নেই। তো টেস্টটা করবে কোথায়, ল্যাব টেস্টগুলো করবে কোথায়? তো এই যে গভর্নমেন্ট তো আসলে একদম রুট লেভেল পর্যন্ত ফোকাস করতে হবে। জি, আমার একদমই সময় নেই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ মাসুদ কামাল, ধন্যবাদ শফিকুল আলম। দর্শক, এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন, দেখা হবে আবার রোববার। সে পর্যন্ত সুস্থ থাকেন সবাই।